আপনার যে অভিযোগটা, এটা কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ নয় যে কোন জেলায় পরোয়ার সাহেব কার কথা বলছেন। একটা নির্বাচন, জাতীয় নির্বাচন, এটা অনেক বড় ব্যাপার। ৩০০ আসনের নির্বাচন। কোথাও কি হলে সেটা আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা যারা টক শো পরিচালনা করেন, আপনারা টক শোতে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সুরাহা হবে। কিন্তু সেটার সুনির্দিষ্ট কিছুই থাকা দরকার। আমরা যেটা মনে করি যে এই মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। যেই ক্রাইটেরিয়ার মধ্যে বা কিছু পেপার, সাপোর্টিং পেপার যদি ঠিক মতো না দেওয়া হয়, তাহলে মনোনয়নপত্র বাতিল করা হয় বা স্থগিত করা হয়। পাশাপাশি আপনার কিন্তু আপিল করবার সুযোগ রয়েছে এবং আপিলের মধ্য দিয়ে আপনার সেগুলোকে আবার পুনঃবিবেচনা করে সেগুলো করার কিন্তু সুযোগ রয়েছে। এখন আমরা যেটা মনে করি যে আমাদের নেতাদেরকে একরকম হয়রানির শিকার হতে হচ্ছে এই নিয়ে, এবং স্বতন্ত্র প্রার্থী যারা হয়রানি করছে, কিন্তু বিএনপি যারা তাদের ব্যাপারে এত অভিযোগ নেই বা এতটা মানে করছে না আর কি। নির্বাচন শেষ, যারা যাচাই বাছাই করছে। ব্লেম গেম বলতে একটা শব্দ আছে। ৫ তারিখের পরের থেকেই কিন্তু এই ব্লেম গেমটা নানাভাবে শুরু হয়েছে। এটা নতুন কিছু নয়। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এরকম তো বিএনপির অনেক প্রার্থীরও তো হয়েছে, তারা আপিল করেছে। তা যেমন আমাদের মান্না ভাই, তারটাও বগুড়াতে বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে। এটা তো একটা প্রক্রিয়া। আমি যদি নামে ভুল করি, আমি যদি পেপারস দিতে ভুল করি, আমি নিজেও নির্বাচন করেছি, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এক সময়, আমরা তো দেখেছি একটু বানান ভুল হইলে এটা নরমালি আবার এটা আপিল করলে ঠিক হয়ে যায়। তা আমাদের অনেকে ব্যাংক ঋণের ঝামেলা আছে। তো আমি যেটা মনে করি যে আমি এটা মানে কথার জন্য কথা বললাম, এরকম যদি কোথাও হয়ে থাকে তাহলে আমি মনে করবো যে নির্বাচন কমিশন থেকে এগুলোকে ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হলে সকল প্রশাসন তখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। তা আমি এটা নির্বাচন কমিশনকে অনুরোধ করবো, এগুলো খতিয়ে দেখে যদি এরকম হয়ে থাকে তাহলে সেটা পুনর্বিবেচনা করে অবশ্যই যাতে কোনো দলের প্রার্থী, স্বতন্ত্র হোক বা দলের হোক, কেউ যাতে হয়রানি না হয়, এটা আমরা প্রত্যাশা করি। আর যদি হয়রানি হয় তাহলে আমরা ১৭ বছর আন্দোলন করে এত জীবন দিয়ে ছাত্র জনতার রাজপথে জীবন দিয়ে তারপরে আমাদের যে পরিবর্তন হইলো, তাহলে আমি বলবো তাহলে লাভ কি? এই দেশে ইতিহাস রয়েছে। ২০১৪ সালে কিন্তু ১৫৪টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নির্বাচন কমিশনের সহায়তায়, এই প্রশাসনের সহায়তায় আমরা ওই ঘটনার পুনরাবৃত্তি আর চাই না এবং এটা যাতে না হয়। আমি এটা নির্বাচন কমিশনকে অনুরোধ করব। এবং আপনার কাছে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তাহলে যেহেতু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন পরিচালনা কমিটির সেন্ট্রাল স্টিয়ারিং ইলেকশন কমিটি, যেটা সেই কমিটির আমি একজন মেম্বার হিসাবে, আপনি সুনির্দিষ্ট অভিযোগ আমাকে দিলে এ নিয়ে আমি কথা বলবো এবং এখানে এটা নিয়ে যেখানে যেখানে অভিযোগ করা দরকার, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যা যা করা দরকার আমি চেষ্টা করব। এমনিতে আপনার কি মনে হয় যে মানে আপনি তো বলবেন না যেহেতু আপনি বিএনপির, তো বিএনপি দ্বারা নির্বাচন কমিশন আসলেও প্রভাবিত হচ্ছে কিনা, যে অভিযোগটা বারবার করছে? আপনি কিন্তু এই কথাটা বলে আপনি নিজেকেই সাইড করে নিলেন। আপনি আমাকে বিএনপি, আমি তো বিএনপি অবশ্যই। আপনি কি তাহলে কি বিএনপির বিপক্ষে? এখন প্রশ্নটা হলো যে আমরা তো চাচ্ছি যে বিএনপি তো সরকারে নাই, বিএনপি তো ইলেকশন কমিশনে নাই। এই দেশে একটি ইন্টিরিয়াম গভর্নমেন্ট আছে এবং একটি নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন তফসিল ঘোষণার পরে প্রশাসন সমস্ত কিছুই আপনার কমিশনের আন্ডারে ন্যস্ত হয়ে যায়। তো এখন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তো আমরা এটা বলতে পারবো না। এখন আপনি যদি আমাকে ঢালাও ভাবে বলেন, তা আমি এটা কিভাবে আপনাকে খণ্ডন করব? উলাউলি চিল্লি ছাড়া আপনি আমাকে সুনির্দিষ্ট অভিযোগ বলেন যে বিএনপি কোথায় এটা নিয়ে মানে স্বজন প্রীতি বা বা মানে অন্য কিছু করেছে, আপনি সুনির্দিষ্ট ভাবে বলেন, আমার জবাব দিতে সুবিধা হবে। ওটা হচ্ছে কি বলি, আমরা একবার হেদায়েত করি, আবার ধমক দিই, আবার বলি যে তাদের অনুপস্থিতিতে বলা ঠিক না। সব মিলিয়ে আমরা
নির্বাচনটা এই দেশে সম্পন্ন করতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে অবশ্যই তাদের শক্ত হতে হবে, নিরপেক্ষ হতে হবে। যে কথাগুলো আজকে শুনলাম, নীলফামারীর একটা কথা বললাম, কক্সবাজারের কথা আসলো, এগুলো তো নিরপেক্ষর চিহ্ন বহন করে না। নির্বাচন কমিশন তারা তাদের মতো কাজ করবে, আমরা সেগুলো মূল্যায়ন করব। এখন সেখানে যদি আমরা দলবদ্ধভাবে নির্বাচন কমিশনকে হুমকি দেই বা নির্বাচন কমিশনকে আমরা নেপথ্যে থেকে তাদেরকে সাহস জুগিয়ে বিভিন্ন অপকর্ম করবার পরিবেশ সৃষ্টি করে দিই, এই দায় কে নিবে? আমরা হেদায়েত করি, কিন্তু আমরা তো হেদায়েত নিজেরা হই না, নিজেরা মানি না। এই জন্য আমাদের সকলকেই আসলে একটু বুঝে শুনে কথা বলে তারপরে এই নির্বাচনকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে আমাদের কথা বলা দরকার। প্রভাকাণ্ডকে আমাদের পাত্তা দেওয়া উচিত নয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের সকলকেই সোচ্চার হওয়া উচিত। যেটা অন্যায়, অবিচার, এরা দেখেও এই যে এত কিছু হইলো, তারপরেও আমার তো মনে হয় যে অনেকেরই শিক্ষা হয় নাই। আবার অনেকের শিক্ষা হয়েছে, হয় নাই একেবারে তা না, কিন্তু কিছু মানুষের শিক্ষা কিন্তু এখনো হয় নাই। তারা পরিমাণে কম হইলেও ওইগুলো কিন্তু সামনে চলে আসে। পরিমাণে কম হলেও ওগুলো কিন্তু সামনে, আমরা এখানে যেভাবে কথা বললাম তাতে ৩-৪টা আসনের বিষয়ে আমাদের কথা আসলো। আর হয়তো আছে, সেটা আমরা জানি না। কিন্তু এই যে অবস্থাটা, এখানে আমরাও কিন্তু দায় এড়াতে পারি না। আমরাও কিন্তু আমাদের কথাবার্তা না বুঝে না শুনেই একেক সময় একেক ইয়ের পক্ষে চলে যায়। যেমন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে যখন হত্যা করা হয় গুলি করে, তখন বিচারক কিন্তু এই হত্যাকারীকে প্রশ্ন করেছিল যে আপনি তাকে হত্যা করলেন কেন, গুলি করলেন কেন? তখন সে বলেছিল যে সেকুলার। বিচারপতি আবার প্রশ্ন করলো, সেকুলার মানে কি? সেকুলার আমি তো বুঝি না, সেকুলার কি? শুনছি, এই জন্যই করছি। তা আমরা শুনেই যেন অ্যাকশনে না যাই, আমরা শুনে যাচাই বাছাই করে তারপরে যেন সে বিষয়টা নিয়ে কথা বলি। তাহলে আমার মনে হয় যে আমাদের মধ্যে দূরত্ব অনেক কমে যাবে, আমাদের মধ্যে আক্রমণাত্মক মনোভাব অনেক কমে যাবে। আজকে আপনি কালোকে কালো বলতে পারবেন না, আপনি শিখিয়ে দিবেন তারপর আমি বলবো, এটা তো হয় না। সাদাকে সাদা বলতে পারবো না, আপনি শিখিয়ে দিবেন তারপর আমি বলবো, এটা তো হয় না। সুতরাং আমাদের সকলকে সহনশীল হওয়া দরকার। নির্বাচন কমিশনের যে সকল ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো নিয়ে আমাদের সোচ্চার হওয়া দরকার, এবং শুধু মুখে কথা নয়, প্রয়োজনে আমাদের ফিজিক্যালি আমরা যাওয়া দরকার, তাদের সাথে আবার টেলিফোনে হোক, যেভাবেই হোক কথা বলে তাদের কাছে প্রতিকার চাওয়া দরকার। যে ১৭ বছর ১৬ বছর যা হয়েছে, যে রক্তক্ষরণ, গুম খুন, হত্যা, নির্বাচনে মানুষকে মেরে ফেলা, গুলি করা, তারপরে মানুষ ভোট দিতে পারে নাই, ১৭ বছরের আকাঙ্ক্ষিত ভোটের দিন আসতেছে। সুতরাং আমরা যেন সেগুলো মনে করে নিজেরা একটু সংযত হই, নিজেরা যেন একটু হেদায়েত হই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। ধন্যবাদ আপনাকে।